তো আজকের ক্লাসটা মূলত যেটার উপরে হবে সেটা হইতেছে যে আমরা কোন অ্যাপ্রোচে আগাবো বা আমরা শুরুতে কি শিখবো, বা আমরা আজকে একটা সকালে একটার দিকে মেইল পাঠাইছি, সেই মেইলে জিনিসপাতিগুলো কেন ইনস্টল করতে বলা হয়েছে, তো সেইটা নিয়েই বলবো। অ্যান্ড আমাদের পারপাসটা কি, আমরা কোনটার প্রতি কতটুকু সময় দিব, সবকিছু মিলে একটা ওভারভিউ ধারণা দেবো, সো দ্যাট যারা মানে কোনো কিছু শুরু করতে অনেকের অনেক প্যারা হয়, লেটস এখানে এমনও অনেকজন আছে, দু একজন আছে যারা হচ্ছে যে কম্পিটিটিভ প্রোগ্রামিং করে, তাদের রেটিং প্রায় 1300-1200 প্লাস, হুইচ ইজ ভেরি গুড। বাট দেখা যাচ্ছে যে এমন অনেকেই আছে যারা এখনো এইচটিএমএল ঠিক মতো শেখেনি। সো আমরা একদম ফান্ডামেন্টাল এইচটিএমএল থেকেই আমাদের জার্নিটা শুরু করব, এবং প্রত্যেকটা সেশন মানে সেকশন, যেমন এইচটিএমএল একটা সেকশন, সিএসএস একটা সেকশন, সো প্রত্যেকটা সেকশনে আমরা একটা ন্যূনতম সময় ব্যয় করব আমাদের শেখার জন্য। যখন আমাদের এইচটিএমএল শেখা হয়ে যাবে তখন আমরা এইচটিএমএল এর উপরে কিছু প্রজেক্ট করব, যখন আমাদের সিএসএস শেষ হয়ে যাবে তখন আমরা সিএসএস এর উপর কিছু প্রজেক্ট করব, এবং এইচটিএমএল সিএসএস মিলে কিছু প্রজেক্ট করব। তারপর আমরা জাভাস্ক্রিপ্ট শিখব। জাভাস্ক্রিপ্ট শেখার পরে আমরা এইচটিএমএল সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট তিনটা মিলে প্রজেক্ট করব। তারপরে আমরা টেলউইন্ড সিএসএস শিখব। তারপর আমরা এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট, সিএসএস এর জায়গায় আমরা সিএসএস ইউজ করবো না, টেলউইন্ড ইউজ করবো। এখন এই যে অনেকে হয়তো প্রথমবার লাইফে হয়তো শুনছে যে জাভাস্ক্রিপ্ট বলে একটা ল্যাঙ্গুয়েজ আছে প্রোগ্রামিং, সিএসএস বলে একটা জিনিস আছে, সো ঘাবড়ানোর কিছু নাই। যখন যারা প্রথমবার যখন শেখে তখন অনেক টেকনিক্যাল টার্ম শুরুতে চলে আসে, সো এগুলা দেখে ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট গুগল করতে হবে, চ্যাট জিপিটি আছে জিজ্ঞাসা করতে হবে, সবকিছু অনলাইনে অ্যাভেলেবল। আমরা একটা এখানে সুবিধা পাবো যে আমরা সবাই এখানে যে 100 জন আছি বা 150 জন আছি, সবাই নির্দিষ্ট টাইমের মধ্যে শিখতেছি, আমরা গিটহাবে আপলোড করতেছি। তো একসাথে শিখলে দেখা যাচ্ছে যে আমরা খুব দ্রুত জিনিসটাতে মোটিভেটেড থাকবো। ইভেন ইউটিউবে তো অলরেডি সবকিছু কমপ্লিট করা আছে, কেউ একটা প্লেলিস্ট দেখলে 23-24 ঘন্টার মধ্যে সে ফুল স্ট্যাক ডেভেলপার হয়ে যাওয়ার মতো কন্টেন্ট দেওয়া আছে, বাট আলটিমেটলি আমরা ওটা করতে পারি না, কারণ কি আমরা মোটিভেশন হারাই ফেলি, আমরা কোথাও যে স্টাক হয়ে যাই, তখন আমরা সেটার ফিগার আউট করতে পারি না যে আমাদের আসলে কি করা উচিত ওই মুহূর্তে। সো এটা একটা ভালো অপরচুনিটি, এন্ড অবশ্যই আমার এটা মাথায় আছে অ্যাজ এ আমিও যেহেতু একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট, সো আমি এমন ভাবে এখানে টাইম ইনভেস্ট করবো না যাতে করে আমার ইউনিভার্সিটি লাইফ হ্যাম্পার হয় বা আমার পড়াশোনাতে হ্যাম্পার হয়। সো দেখা যাচ্ছে যে আমরা 1 ঘন্টা রিলস বেশি না দেখে আমরা 1 ঘন্টা এখানে টাইম দিলাম, অ্যাটলিস্ট নিজের প্রতি ভালো লাগা কাজ করবে যে হ্যাঁ আমরা কিছু একটা শিখছি, এইচটিএমএল শিখছি। হ্যাঁ, মানুষকে হয়তো এখন বলবো না যে আমি শুধু এইচটিএমএল শিখছি, যখন আমরা মোটামুটি 3 মাস 4 মাস পরে অনেকগুলা টেকনোলজি সম্বন্ধে আইডিয়া আসবে, 2-4টা প্রজেক্ট করবো, দেখা যায় যে আমাদের ইউনিভার্সিটি গ্রুপে অনেকে প্রজেক্ট করে, দেখে একটু হিংসা হয় যে আমি যদি করতে পারতাম। সো আমরা ওই লেভেলেও যাবো, সমস্যা নাই, ঠিক আছে। বাট আস্তে আস্তে অনেকে একটু স্লো পেস থাকে, একটু ধীরে ধীরে শিখে, অনেকে আবার খুব সহজে গ্র্যাব করতে পারে। অনেকে দেখা যাচ্ছে সিএসসি 110 করছে, বা অনেকে এমনও আছে এখানে যে সে সিএসসি 110ও করে নাই, প্রোগ্রামিংও জানে না, বাট উৎসাহ নিয়ে আসছে। সো আমি কাউকেই ডিমোটিভেট করতেছি না, অ্যাটলিস্ট কেউ যেন অ্যাটলিস্ট এইটা পর্যন্ত জানে যে ভাই আমার ইচ্ছা ছিল আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আগাবো, কিন্তু আমার মনে হচ্ছে এটা আমার ভালো লাগতেছে না, বাট আমি এখান থেকে গিটহাব জিনিসটা শিখছি যে গিটহাবে কিভাবে কোড পুশ করতে হয়। এটাও একটা মানে খারাপ কিছু না, ঠিক আছে। সো অনেক টেকনিক্যাল বা ছোটখাটো কথা বললাম। সো আমি জাস্ট শুরুতেই একটা রোড ম্যাপ বলে দিই যে আমরা আসলে কোন ওয়েতে আগাবো। এমন না যে এই রোড ম্যাপই ফলো করতে হবে, বাট যেহেতু এটা ফলো করে অনেকে বেনিফিটেড হয়েছে, সো আমরা সেটাই করবো আর কি। সো কোনো কথা ছাড়া আমরা সর্বপ্রথম আমাদের টাস্ক, সো আমি এখানে লিখি, লেটস সে আমরা প্রথমে একটু স্লোলি যাচ্ছি সো দ্যাট সবাই যাতে বুঝতে পারে টেকনিক্যাল কথাবার্তা, আদারওয়াইজ অনেকে মনে করবে যে ভাই আপনি অনেক বেশি ফাস্ট কথাবার্তা বলতেছেন। তো কোনো কথা ছাড়া আমরা যেহেতু প্রোগ্রামিং করবো বা একটা ওয়েব ডিজাইন করবো, আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদেরকে ভিএস কোডটা ইনস্টল করতে হবে, ঠিক আছে। সো আমি মেইনলি আজকে দিয়ে দিচ্ছি যে ভিএস কোডটা কিভাবে ইনস্টল করতে হবে, আমি ওই পোর্শনে যাচ্ছি। আমি আগে জাস্ট পাথটা বলি যে আজকে আমাদের কাজ কি কি হবে, বা আজকে রাতের মধ্যে আমরা কি কি কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে। আজকে না হলে কালকে দিনের মধ্যে করতে হবে, আমি টাইমটাও বলে দিব যে কত সময় লাগবে এগুলো করতে। ভিএস কোড ইনস্টল করার পরে আমাদের একটা গিটহাব অ্যাকাউন্ট খুলতে হবে। সেটা কোথায়? ব্রাউজারে, ঠিক আছে। এখানে দুই ধরনের পাবলিক আছে, একটা হচ্ছে যে ম্যাক ইউজার, একটা হচ্ছে উইন্ডোজ। সো দুইটা সলিউশনই দেওয়া আছে, ভিডিও থেকেই দেখতে হবে, ঠিক আছে। গিটহাব অ্যাকাউন্ট, আচ্ছা আমি জানি অনেকের গিটহাব অ্যাকাউন্ট আছে, যাদের নাই তাদের ক্ষেত্রে বলতেছি। তারপরে আমাদেরকে কম্পিউটারে গিট নামে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। হোয়াট ইজ গিট?
খুবই সংক্ষেপে একদম বাংলা ভাষায় যদি বলি, আমরা যেমন এই যে মানে জিনিসটা এইভাবে যে প্রতি বছর iOS আপডেট আসে, উইন্ডোজ আপডেট আসে, এগুলো কি হয়, ভার্সনগুলো আপডেট হয় না। সো সো আমরা যেহেতু প্রোগ্রামার, আমরা যখন কোড করবো কোনো একটা প্রজেক্টে, তখন আমাদের দেখা যায় যে 6 মাস পরে ওই কোডের কিছু পোর্শন চেঞ্জ করতে হয়, ঠিক আছে। সো এই যে আমি যে চেঞ্জ করলাম, সো আমি ভার্সন ছিলাম 1.1, আমি চেঞ্জ করে আরেকটা ভার্সনে গেলাম, সেটা হচ্ছে 1.2। সো এই যে আমি যে ভার্সন 1.1 থেকে 1.2 তে গেলাম, এই জিনিসটা তো ট্র্যাক রাখতে হবে। সেই ট্র্যাক রাখার কাজটা কি করে গিট। এখন প্রশ্ন হইতেছে, ভাই আমি যদি ট্র্যাক না রাখতাম তাহলে কি সমস্যা হতো? তাহলে যে সমস্যা হইতো যে আমার ভার্সন 1.1 এর সমস্ত কোড হারায় যেত। সো গিট এই কাজটা করে। এটা হচ্ছে খুবই মানে সংক্ষেপে বললাম, আর এর মধ্যে অনেক কিছু কথাবার্তা আছে, আমরা সময় সময়ের সাথে আমরা এগুলো শিখে ফেলবো, সমস্যা নেই। আচ্ছা, সো গিট ইনস্টল করতে হবে। গিট ইনস্টল করার পর আমাদের 4 নম্বর কাজ হবে, সেটা কি, এই গিটহাব গিটটাকে কনফিগ করতে হবে, কনফিগারেশন করতে হবে, ঠিক আছে। সো এই যে আমি আবারও বলতেছি, অনেকেই হয়তো এই গিটহাব, গিট, কনফিগ, ভিএস কোড, জাভাস্ক্রিপ্ট এই ওয়ার্ডগুলো আজকে শুনে ভয় পাওয়ার কিছু নাই। জাস্ট মানে বি উইথ গো উইথ দ্য ফ্লো। অনেক কিছু বুঝবো না আমি প্রথমে, হুইচ ইজ ওকে, বাট আমি লেগে থাকি, অ্যাট লিস্ট কানের পাশে কথাগুলো বাজতে থাকলে আমি শিখে ফেলবো, ঠিক আছে। সো git config আমরা করব, এন্ড 5 নম্বরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে GitHub এর সাথে আমার VS কোডের একটা রিলেশন আছে, সেটা আমি কানেক্ট করে দেব, ঠিক আছে। আচ্ছা, তো আজকে আমি মানে দেখাবো যে হোয়াট ইজ HTML কি, CSS কি, এন্ড সেটা কিভাবে আমরা GitHub এ রাখতে পারি, সেটা আমি হইতেছে যে আজকে দেখাবো। এন্ড এটার মাধ্যমে আমরা একদম ওয়েব ডেভেলপমেন্টের খুবই ফান্ডামেন্টাল বা একদম বিগিনার স্টেজে চলে যাব, ঠিক আছে। তো আজকের সেশনটা এই জন্য গুরুত্বপূর্ণ বলছি, সো দ্যাট আজকেই আমরা শুরু করতে পারি আমাদের কম্পিউটারে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মতো একটা ইনিশিয়াল সেটআপ আমরা করে ফেলবো, ঠিক আছে। সো আমাদেরকে তাহলে কি, আমাদের হচ্ছে যে মানে আমরা যে কোড লিখবো বা কোডগুলো যে রাখবো, সেই রাখার কাজগুলো আমরা আপাতত এই 5টা কাজ করে শেষ করবো, ঠিক আছে। সো গিটটাকে ইনস্টল করবো। আচ্ছা, সো এই 5টা কাজের লিংকগুলো কিন্তু আমি আজকে মেইলে দিয়ে দিয়েছি, যে ভাই আমরা যে কাজ করব কিছু ইনিশিয়াল সেটআপ থাকে বা এনভায়রনমেন্ট সেটআপ বলে আর কি, ঠিক আছে। আমরা যখন জাভা দিয়ে কোড করব, তো জাভা এনভায়রনমেন্ট সেটআপ করতে হয় আমাদেরকে, জেডিকে জেভিএম ইনস্টল করতে হয়। যখন আমরা সি প্লাস প্লাস করি, সেখানে আমাদেরকে কিছু সি প্লাস প্লাস এর এনভায়রনমেন্ট সেটআপ করতে হয়, ঠিক আছে। তারপরে যখন আমরা পাইথন করব, সো পাইথনের জন্য পাইথনের কিছু জিনিসপাতি ইনস্টল করতে হবে। সো প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ বা প্রত্যেকটা জিনিস ডেভেলপ করার জন্য আমাদের কিছু এনভায়রনমেন্ট বা কিছু টেকনিক্যাল জিনিসপাতি আগে থেকে ইনস্টল করতে হয়, সো দ্যাট আমরা ওই জিনিসটা রান করতে পারি। আমি খুবই র ভাষায় বলতেছি, হয়তো কম্পিউটার সায়েন্সের ভাষায় বলে আরেকটু হার্ড লাগতো শুনতে, সো আমি খুবই বাংলা ভাষায় বলতেছি। আর আচ্ছা, সো এইটা গেল হইতেছে আমাদের ইনিশিয়াল সেটআপের প্ল্যান। এরপরে আমরা আমাদের শেখার অ্যাপ্রোচটা হচ্ছে যে আমরা শুরুতেই কিছুই জানি না, সো আমরা হচ্ছে HTML শিখবো, ঠিক আছে। HTML শিখবো, HTML এর পরে আমরা যাব হচ্ছে কমপ্লিট একদম প্লেন CSS, CSS এর পরে আমরা যাব হচ্ছে জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে। JS, জাভাস্ক্রিপ্টের শর্টকাট আসলে JS। আচ্ছা, সো জাভাস্ক্রিপ্ট শেষ করার পরে মানে শেষ বলতে আলটিমেটলি কিছু নাই, প্রফিশিয়েন্ট মানে আমি শিখতেছি, আমি একটার পরে একটা শিখতেছি, তারপর আমি কিছু বানাইতেছি, আমি আমার সিনিয়রদেরকে দেখাইতেছি, ডিসকাস করতেছি, এভাবে আর কি কন্টিনিউয়াস, এখানে কোনো প্রেশার নাই। ডেভেলপমেন্ট জিনিসটা হচ্ছে এটা 1 ইয়ার 2 ইয়ার ধরে মানুষ অ্যাকচুয়ালি এখানে একটা সিনিয়র ইঞ্জিনিয়ার হয় বা সিনিয়র ফ্রন্ট এন্ড বা সিনিয়র ব্যাক এন্ড হয়। সো ওই পরিমাণ জায়গায় যেতে আমাদেরকে আসলে একটা লম্বা টাইম ধরে জার্নিটা প্রতিদিন নতুন নতুন টপিক, নতুন নতুন কনসেপ্ট শিখতে হবে, সেটা গিটহাবে পুশ দিয়ে রাখতে হবে, মাঝে মাঝে ওভারভিউ করতে হবে। সো এভাবে আসলে লার্নিং পাথটা হবে। সো জেএস শেখার পরে আমরা প্রজেক্ট করব, আর হ্যাঁ প্রজেক্ট করব, প্রজেক্টের বিষয়টা আমরা পরে আসতেছি। সো তারপর আমরা টেলউইন্ড সিএসএস শিখবো, আমি শর্টকাটে লিখলাম, ঠিক আছে। টেলউইন্ড সিএসএস শেখার পরে আমাদেরকে অ্যাকচুয়ালি তখন কি শিখতে হয়, টেলউইন্ড সিএসএস শেখার পরে আমাদেরকে রিঅ্যাক্ট, এই রিঅ্যাক্ট যে ভালোভাবে শিখতে পারবে সে মোটামুটি বলা যায় যে 50K প্লাস একটা জব ইনশিওর করতে পারবে। বাট এই পর্যন্ত যেতে তাকে এগুলার ফান্ডামেন্টাল যত নলেজ আছে সবকিছু সে মোটামুটি কভার আপ করে ফেলতে হবে, ঠিক আছে। সো
রাইট নাও আমি নিজে রিয়াক্ট শিখতেছি, এই জিনিসপাতিগুলো মোটামুটি আমার করা আছে, আমি তবুও ডে বাই ডে শিখতেছি। সো কেউ কোনো প্রবলেমে পড়লে সেগুলো সম্বন্ধে দেখতে পারবো, সমস্যা নাই, ইউনিভার্সিটির পাশাপাশি। আচ্ছা, আর রিয়াক্ট জিনিসটা হচ্ছে এটা অনেক বেশি ভাস্ট। আর রিয়াক্ট আসলে কিছুই না, রিয়াক্ট হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক। এখন প্রশ্ন হইতেছে যে ভাই ফ্রেমওয়ার্ক এই ওয়ার্ডটা তো নতুন শিখলাম, সমস্যা নাই ভাই, মানে জিনিসটা হচ্ছে একদিনে তো সব আমরা শিখতে পারবো না। ফ্রেমওয়ার্ক কি, লাইব্রেরি কি, তারপরে কি বলে আরো অনেক কিছু থাকে, প্রত্যেকটা ওয়ার্ডেরই আলাদা আলাদা মিনিং আছে। আমরা সময় অনুযায়ী এগুলো শিখে ফেলবো, আজকে সব শিখবো না। বাট এই যে বললাম যে জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে রিয়াক্ট। সো হইলো, এটাই শুনে রাখলাম, ঠিক আছে। পরবর্তীতে এই জিনিসটা আমরা ঘাটাঘাটি করবো, আরো শিখবো। সো এখন এই যে এইচটিএমএল করছি, এইচটিএমএল করার পরে আমরা হচ্ছে এইচটিএমএল নিয়ে কিছু প্রজেক্ট করব। যেমন ধরা যাক যে একটা সিম্পল লগইন ফর্ম বানাবো, ফেসবুক কিভাবে ফেসবুকের যে লগইন ফর্ম আছে ওইরকম একটা লগইন ফর্ম বানাবো, বা দেখা যাচ্ছে আমাদের ব্র্যাক ইউনিভার্সিটি যে কানেক্টেড লগইন ফর্ম আছে আমরা সেটা ডিজাইন করব। এইচটিএমএল দিয়ে মোটামুটি একটা ডিজাইন করে ফেলা যায়, ঠিক আছে। সো আমরা এইচটিএমএল শেখার পরে আমরা এইচটিএমএল দিয়ে প্রজেক্ট করব, যাতে করে এইচটিএমএল যে আমরা থিওরিটিক্যাল জিনিসটা শিখলাম, র ভাবে বিভিন্ন টপিকের কোড করলাম, সো আমরা ওই নলেজটা দিয়ে একটা বা দুইটা প্রজেক্ট করব, সো দ্যাট আমরা একটু স্যাটিসফাইড হই। তারপরে আমরা সিএসএস শিখব। সিএসএস শিখলাম, সিএসএস শেখার পরে সিএসএস আমরা কিছু প্রজেক্ট করব, ঠিক আছে। সিএসএস এর প্রজেক্ট করব, সিএসএস এর প্রজেক্ট করে আমরা কি করব, সিএসএস শিখলাম, সিএসএস এর প্রজেক্ট করলাম। এখন এইচটিএমএল এবং সিএসএস মিলে আমরা কম্বাইন প্রজেক্ট করব। তাহলে কি হলো, এইচটিএমএল সিএসএস দুইটারই মোটামুটি আমাদের প্রজেক্ট করার একটা আইডিয়া চলে আসবে। আচ্ছা, এরপরে আমরা যখন এইচটিএমএল সিএসএস মোটামুটি আমরা হ্যান্ডি হয়ে গেছি বা ইজিলি কোডগুলো লিখতে পারছি, বুঝতে পারছি অন্য ডেভেলপারের কোডগুলো, তখন আমরা কি করব, জাভাস্ক্রিপ্ট শেখা শুরু করে ফেলব। জাভাস্ক্রিপ্টে অনেক একটা ভালো অ্যামাউন্ট অফ টাইম লাগবে। এইচটিএমএল মানে যদি নরমাল সেন্সে বলতে চাই যে ভাই সর্বোচ্চ ম্যাক্সিমাম কোর্স কেসে কতদিন টাইম লাগতে পারে, আমি বলবো যে ঠিক আছে ভাই, যদি ধরি কোর্স কেসে 10 দিনের বেশি লাগা উচিত না, মানে মিনিমাম 10 দিন ধরে রাখলাম, মিনিমাম 10 দিন, ম্যাক্সিমাম হচ্ছে যে মানে 20 দিনের বেশি তো লাগা উচিত না। যেহেতু আমরা ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমরা যদি গ্র্যাজুয়েট হতাম তাহলে এটা আসলে 7 দিনের বেশি কখনোই না, বা 4 দিন এরকম 4-5 দিন এইচটিএমএল এর জন্য একটা কোম্পানি টাইম দিত। বাট যেহেতু আমরা ইউনিভার্সিটি ট্যাকেল দিতে হইতেছে, আরো অন্যান্য জিনিসপাতি আমাদের শিখতে হচ্ছে, সেই অনুযায়ী আমি জিনিসটা করছি। আমি নিজেও 20 দিনের মতো টাইম নিয়ে ধীরে 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 শিখছিলাম। আচ্ছা, যাই হোক। তো আমি আবারও বলছি, এখানে আমার থেকেও জানা অনেক মানুষ থাকতে পারে, বাট আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী। এখানে বেশিরভাগ মানুষই আসলে জানে না, বাট তারা শিখতে আসছে, সেই জায়গাটায় ফোকাস করে আমি কথা বলতেছি। একদম ভিএস কোড ইনস্টল দেওয়া থেকে শুরু করে। যদি কেউ হেল্প করতে চায় আমাকে, ইউ ক্যান টক উইথ মি আর কি। ওকে, সো তারপরে হচ্ছে যে আমরা এইচটিএমএল শেষ করলাম, সিএসএস শেষ করলাম। জাভা সিএসএস শিখতে মোটামুটি এরকমই যদি আমি বলি তাহলে মোটামুটি 25 দিনের মতো লাগবে সিএসএস এবং এইচটিএমএল পুরোপুরি হ্যান্ডি হয়েছে। সো এখানে আমাদের মোটামুটি দেখা যাচ্ছে যে আমাদের 40 দিন বা 45 দিন এখানে আমরা পাস করবো। এবং কেন 40 দিন লাগছে এইচটিএমএল সিএসএস শেষ করতে, আগেই বলতেছি আমরা ইউনিভার্সিটির পাশাপাশি করবো, ডেইলি 1 ঘন্টা করে সময় দিব, এমন না যে আমরা ডেইলি 5-6 ঘন্টা দিতেছি, সেক্ষেত্রে কেসটা আলাদা। আমরা প্রত্যেকদিন নির্দিষ্ট টপিক দিব, ওই টপিকের ভিডিও কত টাইম থেকে, লেটস একটা ভিডিও হচ্ছে 5 ঘন্টা, আমি পুরো ভিডিও দিয়ে ঘুমায় যাব না, আমি পুরো ভিডিও দিয়ে বলবো আজকে 1 থেকে 45 মিনিট পর্যন্ত যা যা কন্টেন্ট আছে, যা যা টপিক আছে, সেই কোডগুলো করে গিটহাবে পোস্ট দিয়ে আমাদের যে ওয়ার্কলগ আছে যেটা আমি সবাইকে দিয়ে দিব, সেই ওয়ার্কলগে তোমরা গিটহাবের লিংকটা এখানে রেখে দাও। তাহলে মোটামুটি তুমি এই মানে একটা স্যাটিসফাইড যে হ্যাঁ সবাই দিতেছে, আমি মোটামুটি দিলাম, লেটস একটা অ্যাসাইনমেন্ট, এবং সেটা 1 ঘন্টার মধ্যেই সম্ভব, ওইভাবেই ডিজাইন করা হবে। আচ্ছা, তো জাভাস্ক্রিপ্টে মোটামুটি দেখা যাচ্ছে যে এখানে একাই সে মানে 30 থেকে 30 দিন তো পসিবল না, ম্যাক্সিমাম মানে মিনিমাম 40 দিন টাইম লাগবে জাভাস্ক্রিপ্টে যতগুলো কনসেপ্ট আছে, ঠিক আছে। তো আমি একটু পরে হচ্ছে যে মানে এইচটিএমএল এর কোডগুলো দেখতে কেমন, সিএসএস এর কোডগুলো কেমন, জাভাস্ক্রিপ্টে কেমন, এগুলা নিয়ে আমি 5-10 মিনিটের বেশি টাইম নষ্ট করব না, কারণ যেহেতু আমরা জানি না, আমি জাস্ট একটা পরিচিত করাইতেছি যে আমরা আসলে কি করতে চাচ্ছি এবং এগুলা দিয়ে আসলে কি করা যায় সেগুলো আমি একটু দেখাবো। যখন জাভাস্ক্রিপ্ট মোটামুটি শিখতেছি তখন আমরা টেলউইন সিএসএস লিখবো। যেহেতু এখানে সিএসএস লেখা আছে, তার মানে সবাই বুঝতেই বোঝা উচিত যে আসলে এটা সিএসএস এরই একটু এক্সটেন্ডেড ভার্সন, মানে সিএসএসটাকে একটু শর্ট করে লেখা যায় যাতে করে ডেভেলপার বা প্রোগ্রামারদের ইজি হয় বা টাইমটা একটু কম লাগে। দ্যাটস ওয়াই আমরা আসলে টেলউইন সিএসএসটা তখন শিখবো। আর টেলউইন সিএসএস শেখার আরেকটা নতুন কারণ হচ্ছে আমরা রিঅ্যাক্টে প্রচুর টেলউইন সিএসএস ইউজ করি। আরেক যারা একটু জানে ডেভেলপমেন্ট সম্বন্ধে তারা হয়তো বলতে পারে যে ভাইয়া বুটস্ট্র্যাপ কেন শিখলাম না, এটা আলাদা প্রশ্ন। আমরা একটা খুবই
খুবই সহজ পাথ ইউজ করতেছি। অনেক ধরনের পাথ থাকতে পারে। আমরা ফ্রন্ট এন্ডের পাথের মধ্যে আমরা মার্ন স্ট্যাক শিখতেছি। আর মার্ন স্ট্যাকে কেন শিখতেছি? কারণ এইটা এখন বর্তমান বাজারে অনেক ভালো একটা চাহিদা আছে। আমরা চাইলে পিএসপি, আমরা চাইলে লারাভেল, আমরা চাইলে পাইথন দিয়ে শিখতে পারতাম, বা ডিজাঙ্গো, হ্যান ত্যান অনেক কিছু আছে। বাট মার্কেট অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে যে আপাতত এটা লিডিং পজিশনে আছে। জাভাস্ক্রিপ্ট আমরা একটু ঘাটাঘাটি করলেই এটা সম্বন্ধে একটা ভালো আইডিয়া পেয়ে যাবো। ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে আমি বলছি, ব্যাক এন্ডের অনেক ভার্সন আছে, সেখানে অনেকে জাভা ডেভেলপমেন্ট, জাভা ব্যাক এন্ড ইঞ্জিনিয়ার করে, কেউ পাইথন ব্যাক এন্ড ইঞ্জিনিয়ার করে, কেউ জাভাস্ক্রিপ্ট, নোড.জেএস বা এই ধরনের ব্যাক এন্ড ইঞ্জিনিয়ার করে। আবার বড় বড় কোম্পানি যারা, তারা গো ল্যাঙ্গুয়েজের বা গো ব্যাক এন্ড ইঞ্জিনিয়ার করে। সো এইসব টেকনিক্যাল কথাবার্তা আমরা যখন ফ্রন্ট এন্ড শেষ হবে, তখন আমরা যদি বেঁচে থাকি, আল্লাহ বাঁচায় রাখে, তখন এইসব নিয়ে কথাবার্তা হবে। আপাতত আমরা ফ্রন্ট এন্ড ফোকাস সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতেছি, বা ডে বাই ডে শিখতেছি আর কি। হ্যাঁ, ওকে। সো অ্যাজ আমিও অনেক বেশি সিনিয়র না, সো আমার কথাবার্তাগুলো ওই মানে বেশি সিনিয়রদের মতো হবে না, খুবই টেকনিক্যাল, খুবই সহজ সোজা সাপটা, যেভাবে আমি বুঝছি সেই ওয়েগুলাই বলবো। নতুন ইউটিউবে তো হাজার হাজার রিসোর্স আছে, যে রিসোর্সগুলো এর মধ্যে ভালো, আমার সিনিয়র যারা আমাকে সাজেস্ট করছে, যে রিসোর্স দেখে আমি শিখে তাদের সাথে কাজ করছি, সেই রিসোর্সগুলাই আমি শেয়ার করব। অনেক অনলাইন পেইড কোর্স আছে, পেইড কোর্স, কিছু পেইড কোর্স অনেক ভালো, আমি খারাপ বলবো না, কিছু পেইড কোর্স আছে টাকা নষ্ট। সো কারো যদি মনে হয় যে হ্যাঁ আমি মোটামুটি শিখছি, এখন পেইড কোর্সে আন্ডার আমি যেতে চাই, ওটাও উইচ ইজ ওকে। বাট মানে আমার কাছে এখন এসে মনে হয় যে মানে কেউ যদি একটা গাইডলাইনের মধ্যে থাকে, যে অলরেডি এই জিনিসগুলো পার্সু করছে, তাহলে পেইড কোর্সে আসলে সেখানে দরকার হয় না। কারণ ইউটিউবে অনেক সুন্দর সুন্দর ক্রিয়েটর অনেক সুন্দরভাবে জিনিসগুলোকে সাজায় গোছায় রাখছে, বাট আমরা জানি না যে আসলে কোনটা দেখতে হবে বা কোনটার পরে কোনটা, বা সিকোয়েন্সটা কেমন। ঠিক আছে, আচ্ছা। সো এইভাবে করে আমাদের জার্নিটা সাজাবো। সো রিঅ্যাক্ট আমরা এখন শিখতে পারবো না, রিঅ্যাক্ট শিখতে লাগে মোটামুটি 3 মাস 6 মাস, ঠিক আছে, 4 মাস এরকম লাগে। রিঅ্যাক্ট অনেক ভাস্ট একটা বিষয়। সো আমরা জাভাস্ক্রিপ্ট শেষ করতে করতে দেখা যাচ্ছে 90 দিনের কাছাকাছি চলে যাবে। টেইলর সিএসএস হয়তো কাজ করতে পারবো কিনা সেটা ডিপেন্ড করবে আমাদের আমরা প্রতিদিন কতটুকু সময় ইনভেস্ট করতেছি সেটার উপরে আর কি। ঠিক আছে, বাট এই তিনটা মোটামুটি যে শিখছে সে মোটামুটি অনেক কিছু বানায় ফেলতে পারবে। তার একটা উদাহরণ আমি হচ্ছে যে এখন একটা উদাহরণ দিই আর কি। ঠিক আছে, তারপরে আমি হচ্ছে যে যাচ্ছি। সো আমার স্ক্রিনটা এবার দেখা যাচ্ছে কিনা ল্যাপটপের, একটু কাইন্ডলি জানাইলে ভালো হয়। আমার কি ল্যাপটপের স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমি লেটস সে একটা সিম্পল যদি প্রজেক্ট ওপেন করি, প্রজেক্টে কিভাবে ওপেন করলাম, প্রজেক্টগুলো কেমনে রান করতে হয় সেগুলো নিয়ে আমরা পরে কথা বলছি। জাস্ট নরমালি দেখানোর জন্য আর কি, যে আমি একটা ডম কি। আচ্ছা, প্রথমে প্রশ্ন ভাই ডম প্রজেক্ট মানে এটা আসলে জাভাস্ক্রিপ্টেরই একটা, জাভাস্ক্রিপ্টের শেষের দিকের একটা টপিক আর কি, ওখানকার প্রজেক্ট ছিল। তো আমি এই প্রজেক্ট 2টা একটু ওপেন করি। এগুলো আমি মাঝে মাঝে সবকিছু ছোট ছোট টেকনিক্যাল বিষয়গুলো বলবো না, সো দ্যাট সবাই বুঝতে পারে। আমি এই প্রজেক্টটা ভিএস কোডে ওপেন করি, আমি জাস্ট দেখাইতেছি না, আমি কিন্তু কোনো কিছু শেখাইতেছি না। আমাদের প্রজেক্টগুলো এরকম। তো এখানে দেখা যাচ্ছে যে আমি একটু যদি জুম করি, এখানে দেখা যাচ্ছে যে আমি তিনটা জিনিস ইউজ করছি। একটা হচ্ছে HTML ইউজ করছি, একটা হচ্ছে CSS ইউজ করছি, আর একটা হচ্ছে কি জাভাস্ক্রিপ্ট ইউজ করছি। সো এই HTML CSS এবং জাভাস্ক্রিপ্ট ইউজ করে আমি হইতেছে যে একটা প্রজেক্ট বানাইছি, খুবই সিম্পল আর কি, মানে একদম ফান্ডামেন্টাল প্রজেক্ট অনেকদিন আগে। সো আমি যদি এটা ব্রাউজারে দেখতে চাই, কারণ আমি প্রত্যেকটা প্রজেক্টে তো ব্রাউজারে দেখব। এটা আসলে আমার প্রজেক্ট হচ্ছে RGB কালার জেনারেটর, মানে হইতেছে যে আমরা জানি যে RGB মানে কি রেড, গ্রিন, ব্লু। ঠিক আছে, RGB কালার জেনারেটর। সো আমি এখানে যদি জেনারেট কালারে ক্লিক করি, তাহলে এখানে আমার একটা কালার আসবে। ঠিক আছে, এবং প্রতি যতবার আমি ক্লিক করব নতুন নতুন কালার আসবে। সো এইটা এই যে ক্লিক করলাম, ক্লিক করার কারণে যে এখানে একটা ইভেন্ট ঘটতেছে। সো এই জিনিসগুলো জাভাস্ক্রিপ্ট হ্যান্ডেল করে। আমরা এগুলো টাইম টু টাইম শিখবো। জাস্ট আমি প্রজেক্টটা দেখাইতেছি যে HTML CSS এবং জাভাস্ক্রিপ্ট ইউজ করে এই ধরনের প্রজেক্টগুলো বানানো যায়। আবার এখানে লিখে রাখছি যে হ্যাঁ ভাই, আমি যে RGB কালারের যে কোড আছে, এই কোড নাম্বারটা কপি করতে চাই, সেটার জন্য একটা আলাদা বাটনও রাখা হয়েছে। সো এটা HTML শিখলে আমরা বাটন বানাতে শিখবো। ঠিক আছে, আচ্ছা। সো এই ছিল একটা ছোট্ট প্রজেক্ট। যখন আমরা HTML CSS জাভাস্ক্রিপ্ট শিখবো, সেম প্রজেক্টটা আমি সবাইকে দিব যে ভাই তাহলে আমরা তো মোটামুটি শিখছি, তাহলে হচ্ছে যে আমরা এখন তাহলে এই প্রজেক্টটা করি।
ঠিক আছে। আচ্ছা, তো আচ্ছা, তো আমাদের পারপাসটা ছিল যে আমরা আসলে একটা কোড করব। আমরা হচ্ছে যে লেটস সে আমি আমি ধরে আমি নিতেছি এটা ধরে নিতেছি যে সবাই ভিএস কোডটা ভিএস কোডটা ইনস্টল করছে, প্রথম কথা। কারণ হইতেছে যে আমি সেই রিসোর্সগুলো দিয়ে দিছি, কোথায় দিয়ে দিছি, তাদেরকে আমি যদি একটু মেইলটা দেখাই, এই মেইলে ভিএস কোড ইনস্টলের জন্য আমি হচ্ছে এই রিসোর্সটা দিয়ে দিছি, সবাই আজকে রাতে ভিএস কোডটা ইনস্টল করে নিয়েন। তারপরে হচ্ছে আমি বলছি যে গিট ক্রিয়েট করা এবং গিটহাবে অ্যাকাউন্ট মানে গিটটা ইনস্টল করতে হবে ব্রাউজার থেকে, আর হচ্ছে একটা গিটহাব অ্যাকাউন্ট খুলতে হবে। সেটা কিভাবে, সেটার একটা ভিডিও দিচ্ছি। আচ্ছা, অনেকে বলতে পারে যে ভাই বাংলা কেন দিয়েছেন? আমি বাংলা দিছি এই কারণে যে অনেক বিগিনার আছে, তারা যেন ওই ইংলিশ ইউটিউবারের কথা শুনে প্রথমে ভয় না খেয়ে যায়। দ্যাটস ওয়াই আমি বাংলাটাকে চুজ করছি প্রথমের দিকে। আস্তে আস্তে আমরা ইংলিশের সাথে ইংলিশ টেকনিক্যাল টার্মের সাথে ইউজ টু হয়ে যাব। তো এরপরে হচ্ছে আমরা গিট যে ইনস্টল করছি সেটা আমরা কনফিগার করব, আমাদের নাম, জিমেইল, এসব এখানে সমস্ত প্রসিডিওর বলা আছে। এন্ড ফাইনালি আমরা গিটহাবের সাথে আমাদের ভিজুয়াল স্টুডিও মানে হচ্ছে ভিএস কোডটাকে কানেক্ট করব। ঠিক আছে, ভিএস কোড ইজ নাথিং বাট এ কোড এডিটর। যারা সিসি 110 কোর্সে যেমন ডক্টর জাভা একটা কোড এডিটর, ভিএস কোড হচ্ছে একটা কোড এডিটর যেখানে সব ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা কোড করতে পারি। ইদার সেটা জাভা, সি প্লাস প্লাস, মানে এনিথিং, জাভাস্ক্রিপ্ট, এনিথিং। আচ্ছা, তাহলে এখন আমি কি ধরে নিলাম? আমি ধরে নিলাম যে আমার কম্পিউটারে ভিএস কোড ইনস্টল আছে, কারণ এটা দেখানোটা সময় নষ্ট। আমি ধরে নিলাম কেউ গিট ইনস্টল করছে, এবং গিট যে ইনস্টল হয়েছে সেটা কিভাবে আমি বুঝবো? আমি আমার সার্চ বারে এসে এখানে গিট লিখবো এবং এখানে গিট ব্যাশ নামে একটা কথা চলে আসবে, আমি এখানে ক্লিক করব। আচ্ছা, সো গিট যে আমার কম্পিউটারে ইনস্টল হয়েছে সেটা দেখার প্রসেস, ভিডিওতেও এই জিনিসপাতিগুলো দেখানো আছে। আর আমি যেহেতু ক্লাসটা রেকর্ডিং করতেছি, এই ভার্সনটাও দিয়ে দিব, সো তখন কেউ এটা টেনে টেনে দেখে জিনিসগুলো দেখতে পারে। সো এখানে একটা কমান্ড দিতে পারে সে, লেটস সে গিট মাইনাস ভার্সন। এই জিনিসটা আমি যখন ইন্টার চাপবো তখন আমাকে একটা গিটের ভার্সন দেখাবে যে গিটটা ইনস্টল হয়েছে কিনা। ঠিক আছে, আমাকে এখানে দেখাইতেছে কি, আমাকে এখানে দেখাইছে গিট ভার্সন 2. হ্যান ত্যান উইন্ডোজ 1। সো অনেকের কম্পিউটারে অন্য ধরনের ভার্সনও দেখাইতে পারে, এটা দেখে ঘাবড়ানোর কিছু নেই। জাস্ট এই ধরনের কোনো একটা আমাকে হচ্ছে নোটিফিকেশন পাঠাইছে কিনা বা একটা টেক্সট আসছে কিনা, এটা হচ্ছে আমার মেইন দেখার বিষয় যে হ্যাঁ গিটটা আমার ইনস্টল হয়েছে। তাহলে কি আমার হচ্ছে যে ভিএস কোডটা ইনস্টল হয়েছে, প্রথম কথা, ভেরি গুড। তারপর আমার গিটটা ইনস্টল হয়েছে, সেটা আমি গিট মাইনাস ভার্সন টাইপ করে ইন্টার চেপে দেখলাম যে হ্যাঁ ওইটাও হয়েছে। তারপর হইতেছে যে আমি কি করব, আমি সুন্দর করে মজুর ছেলের মতো একটা হচ্ছে গিটহাব অ্যাকাউন্ট তৈরি করে ফেলবো। শুরুতেই বলতেছি যে গিটহাব অ্যাকাউন্টটা আমি একটু মডিফাই করছি, একটু ডাইনামিক করছি, দেখতে যেন সুন্দর লাগে। বাট নরমালি গিটহাব অ্যাকাউন্ট যখন নতুন কেউ খুলবে, তার অ্যাকাউন্টটা দেখতে কিছুটা এরকম লাগবে যদি আমি আমার এক ফ্রেন্ডের গিটহাব দেখাই। তো এরকম একদম প্লেন ফরওয়ার্ড একটা গিটহাব দেখাবে, জাস্ট এরকম। ঠিক আছে, সো এরকমই আর কি। আমরা গিটহাব অ্যাকাউন্টটা খুলে ফেলবো। গিটহাব অ্যাকাউন্ট খোলার জন্য যা যা জানতে হবে সবকিছু এই ভিডিওতে বলে দেওয়া আছে। ঠিক আছে, ওটা দেখলেই হয়ে যাবে। তারপরে ফাইনালি আমি যে গিটহাব অ্যাকাউন্টটা তৈরি করলাম ব্রাউজারে, আর আমার যে এটা হচ্ছে আমার ভিএস কোড, ভিএস কোড এখানে এসে আমার গিটহাব অ্যাকাউন্টটা কানেক্ট করতে হবে। যেমন এখানে আমার গিটহাব অ্যাকাউন্টের নাম হচ্ছে তালহা 101, এটা হচ্ছে আমার গিটহাব অ্যাকাউন্ট। এখন আমি দেখি অ্যাকচুয়ালি আমার গিটহাব অ্যাকাউন্টের নাম কি তালহা 101 কিনা। সো এখানে দেখা যাচ্ছে আমার গিটহাব অ্যাকাউন্টের নাম হচ্ছে তালহা 101। তার মানে এই গিটহাবটা আমার এই ভিএস কোডের সাথে সিনক্রোনাইজ হয়ে আছে। আমি এখানে যা কাজ করব সেটা আমি চাইলে এখানে দেখতে পারবো। যেমন এগুলা হইতেছে আমার রিপোজিটরি। যেমন রিপোজিটরিজ কি, এটা যদি আমি একটু সহজে বলতে যাই, যেমন আমাদের কম্পিউটারে যে এই ফোল্ডারগুলো আছে না, যেগুলো হচ্ছে ফাইল, এগুলাকে আমরা কি বলি? ফাইল বলি না, ফাইল বলি। সো এই ভিএস কোডের মানে ভিএস কোড বলতেছি, এই যে গিটহাব অ্যাকাউন্টের ভিতরে এগুলা হচ্ছে এক একটা ফাইল, বাট এগুলাকে আমাদের এখানে রিপোজিটরি হিসেবে বলে, সংক্ষেপে বলা হয় রিপো। ঠিক আছে, আচ্ছা, সো এটাই হচ্ছে যে মানে বেসিক কথাবার্তা। সো আমরা গিটহাবটা এখান থেকে খুলে ফেলবো। গিটহাব অ্যাকাউন্টটা খোলার পরে আমরা জাস্ট এখানে সিনক্রোনাইজ করে দিব। আচ্ছা, গেল। এখন আমার যেটা দেখানোর আজকে পারপাস সেটা হইতেছে যে আমার হাতে কতটুকু সময় আছে আমি একটু দেখে নিই। আচ্ছা হ্যাঁ, মোটামুটি একটা ভালো টাইম আছে। সো আমাদের পারপাস কি, আমরা আসলে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট শিখবো। আমি ধরে নিতেছি এই মেইলে যা যা কাজ করতে বলা হয়েছে সবাই সেগুলো করে ফেলছে। তারপরের যে কাজটা সেটা আজকে আমি একটু শর্টকাটে দেখাই। সো শুরুতেই সেটা ম্যাক হোক, সেটা হইতেছে যে উইন্ডোজ হোক, সে কিছু না জানুক, সে প্রথমেই হইতেছে যে একটা ফোল্ডার খুলবে। ঠিক আছে, সে ফোল্ডারের নাম দিবে যে মাই লেটস সে। আচ্ছা, এখানে হচ্ছে স্পেস রাখা যাবে না ফোল্ডার নাম ক্রিয়েট করার ক্ষেত্রে, স্পেস না রেখে খুলতে হবে। লেটস সে মাই ডেভ জার্নি আর কি।
ঠিক আছে। তো আমি এভাবে তো দিলাম, আমি এভাবে দিলাম, ইন্টার করলাম। ইন্টার করলাম। এখন এই ফোল্ডারটা আমি হইতেছে যে VS কোডে ওপেন করব। সো VS কোডটা আমি কেটে দিলাম, আমার VS কোড কিন্তু ওপেন নাই। আমি এখন সো আমি এখন এখানে দুই ভাবে ওপেন করতে পারি। এক হইতেছে যে আমি এই ফোল্ডারটা এই VS ফোল্ডারটা VS কোডের উপরে নিয়ে যে ছেড়ে দিতে পারি, বাট আমরা আমরা যারা ডেভেলপার বা আমরা যারা সফটওয়্যার সফটওয়্যার ইঞ্জিনিয়ার তারা একটু একটু স্মার্টলি জিনিসটা করব। সেটা হচ্ছে আমি টার্মিনালটা ওপেন করব, কোথায় এসে আমি এই ফোল্ডারের ভিতরে এসে রাইট ক্লিক করে টার্মিনালটা ওপেন করব এন্ড জাস্ট এখানে ইন্টার দেব, কোড স্পেস ডট দিয়ে যদি ইন্টার দিই তাহলে এই ফোল্ডারটা আমার VS কোডে ওপেন হয়ে গেল। ঠিক আছে, কেউ যদি না বোঝে ভিডিওটা আবার দেখলে বুঝতে পারবে। আচ্ছা, সো ঠিক আছে, VS কোডে আমি ওপেন করলাম, কোনো সমস্যা নাই। এন্ড হইতেছে যে হ্যাঁ VS কোড ওপেন করলাম, একটু জুম করে নিই। আচ্ছা ঠিক আছে, সো VS কোড ওপেন করলাম। এখন হইতেছে যে আমি কি করব, এখন আমি এখানে একটা নতুন ফাইল খুলবো। যেমন আমরা যারা C++ বা জাভা করছি, তো তারা সবসময় লিখার পরে যেমন main.java বা main.cpp এভাবে লিখি না। সো HTML লেখার ক্ষেত্রে আমরা যারা প্রোগ্রামার আছি তারা লিখি হচ্ছে index.html। ঠিক আছে, এটা হচ্ছে এক্সটেনশন HTML এর। আচ্ছা, সো index.html এটা আমি লিখলাম, কোনো সমস্যা নাই। এখন যেহেতু আমরা এখনো কিছুই শিখি নাই, সো আমাদের শর্টকাটের জন্য এই যে বিষয় সূচক যে চিহ্নটা আছে 1 এর উপরে, সো আমরা কন্ট্রোল শিফট 1 যদি চাপি তাহলে এই চিহ্নটা আসবে। আর আমরা যদি ইন্টার চাপি তাহলে আমাদেরকে একটা স্কেলিটন দিবে। ঠিক আছে, এটা আসলে অনেক কিছু আছে এখানে, ল্যাঙ্গুয়েজ ইংলিশ, মেটা টাইপ, তারপরে হেডার, অনেক কিছু আছে। এগুলো এখন বোঝার কোনো দরকার নাই। আমরা জাস্ট আজকে দেখতেছি হাউ থিংস ওয়ার্ক, কিভাবে জিনিসগুলো কাজ করতেছে। আমরা কিছু শিখতেছি না, আমরা জাস্ট দেখতেছি যে HTML CSS এগুলো আবার কেমনে ওয়েবসাইটে দেখাই, একটু দেখি তো। ঠিক আছে, তো এখানে হইতেছে যে আমরা যখন HTML এর কোনো কিছু লিখি, আমরা জানি না যে একটা কোড লেখার জন্য নির্দিষ্ট একটা কি থাকে। একটা হইতেছে যে ব্লক থাকে, আমরা ব্লকের বাইরে গিয়ে চাইলে তো লিখতে পারবো না, রাইট? HTML কোডগুলো এই বডি ট্যাগ, এগুলোকে বলা হচ্ছে ট্যাগ। আমরা ট্যাগ সম্বন্ধে শিখবো। আমি আবারও বলতেছি, কিছু টেকনিক্যাল কথা চলে আসতেছে, বাট এগুলোকে জাস্ট ভয় না পেয়ে জাস্ট শুনতে থাকো, আশা করি সমস্যা হবে না। তো এই যে বডি ট্যাগ, এই বডি ট্যাগের মধ্যে আমরা হচ্ছে যে লেটস সে H1 নামের একটা হেডিং দিতেছি। যেমন যে আমাদের ডক আছে না, গুগল ডক, সেখানে আমরা H1 দিয়ে একটু হেডিংটা বড় করে দিতে পারি। আই হোপ অনেকে জানে। সো এখানে দিলাম যে I am learning HTML। ঠিক আছে, জাস্ট সিম্পল কিছু না, জাস্ট আমি এটা লিখলাম। আচ্ছা, সো এটা কি লিখলাম, আমি একটা HTML একটা কোড আছে, সেই কোডের মধ্যে আমি বডি ট্যাগের মধ্যে কি লিখছি, I am learning HTML, এই একটা কথা লিখছি। এখন আমার কথা হচ্ছে ভাই, আমি তো HTML জিনিসটা মোটামুটি একটা জিনিস, একটা লাইন লিখছি, এটা আমি এখন ব্রাউজারে দেখতে চাই। তো ব্রাউজারে দেখার জন্য আমাদেরকে এই যে ওপেন উইথ লাইভ সার্ভার, এই জিনিসটা যদি আমরা ক্লিক করি, রাইট ক্লিক করার পর আমরা যদি নিচে আসি, লাইভ সার্ভারে ক্লিক করার পরে আমরা ব্রাউজারে দেখতে পারবো। মানে এটা কিন্তু এখন ব্রাউজারে চলে আসছে, রাইট? ক্রমে চলে আসছে। সো ক্রমে দেখাচ্ছে I am learning HTML। সো HTML কথাটা কেমন জানি লাগতেছে, সো আমি এটাকে ছোট করে দেই। সো HTML, ঠিক আছে। আচ্ছা, সো আমি এটা সেভ করলাম, এন্ড এখানে এসে দেখি যে হ্যাঁ HTML দেখা যাচ্ছে। সো এটাকে আমি পাশাপাশি রাখি, তাহলে আমি লাইভ এডিট দেখতে পারবো। ঠিক আছে, পাশাপাশি রাখলাম। আচ্ছা, আমার পারপাসটা আমি একটু পরে দেখাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে আমি একটা H1 ট্যাগ দিলাম। এরপরে আমার কথা হচ্ছে ভাই, আমি কিছু বাংলা কথাবার্তা লিখবো। আমি প্যারাগ্রাফ ট্যাগ দিলাম, সেখানে আমি লিখলাম যে মাই নেম ইজ টম। ঠিক আছে, সো মাই নেম ইজ টম। এখানে আমি সেভ দিলাম, এখানে দেখা যাচ্ছে মাই নেম ইজ টম কথাটা চলে আসছে। সো আচ্ছা, তাহলে জিনিসটা কি দাঁড়ালো, HTML এর বডি ট্যাগের মধ্যে আমি এইভাবে যা লিখবো আমার ব্রাউজারে সেই জিনিসটা শো করবে। আচ্ছা, অনেক সময় এই যে মানে এই জিনিসটা দেখা যায় না, যেমন হচ্ছে যে বুট ক্যাম্প ডিটেইলস এর মধ্যে যে আমি যেমন 1 2 3 4 দিছি, রাইট? এই জিনিসগুলোকে যদি আমি ডট দিতে চাই, লেটস সে এখান থেকে কি আচ্ছা, এক মিনিট, জাস্ট আমি একটা জিনিস ওপেন করে নেই। সেটা হচ্ছে যে বুট ক্যাম্প ক্লাস আচ্ছা, লেটস সে আমি একটা নতুন একটা ডক নিলাম। সো ডকের মধ্যে আমি হচ্ছে যেটা ওপেন করলাম, এন্ড এখানে আমি কি করব, লেটস সে টম, দেখা যাচ্ছে না, আই গেস একটু জুম করে নেই। হ্যাঁ, টম জেরি, তারপরে হচ্ছে যে ডগ,
তারপর হচ্ছে cat, এই চারটা নাম আমি লিখলাম, এই right? চারটা তো নামে এই চারটা নামের এখানে আমরা একটা কাজ করি না যে এখানে যাওয়ার পরে বুলেট এটা হচ্ছে বুলেট পয়েন্ট দিয়ে আমরা দেখাবো। সো এই So, জিনিসটা তো আমি এখানে মানে গুগল গুগল ডকে দেখলাম। So, আমি এখন চাইছি আমার ব্রাউজারে একটা দোকান আছে, একটা দোকান আছে, সো দোকানে এরকম চারটা ডট দিয়ে দেখাবো। তো সেটা আমি একটু জাস্ট ছোট্ট করে দেখে নিই যে কিভাবে সেই জিনিসটা কাজ করতেছে। সো জাস্ট সো নাথিং, আমি কিন্তু শেখাইতেছি না, আমি আবারও বলছি, আমি জাস্ট দেখাইতেছি জিনিসগুলো কিভাবে কাজ সো করে। জাস্ট সো জাস্ট এখানে ইউএল নামে একটা জিনিস আছে, ইউএল মানে হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। এই জিনিসগুলো সম্বন্ধে আমি আবারও বলতেছি, পড়াশোনা করব, সমস্যা নাই। সো এখানে আমরা লিখলাম যে লেটস সে টম, এখানে আমি এখানে আমি 4 বার টমকে কপি করে নিই, ঠিক আছে, ঠিক আছে, 4 বার টমকে কপি করলাম। তো এখানে টমের জায়গায় আমি লিখি হচ্ছে জেরি, তারপরে এখানে লিখলাম হচ্ছে ক্যাট, আর নিচে লিখলাম হচ্ছে ডগ, ঠিক আছে, জাস্ট চারটা নাম আর কি। আচ্ছা, এখন যদি আমি এখানে সেভ দেই, তাহলে ওই আমাদের হচ্ছে যে ডকুমেন্টে যেরকম দেখলাম আমরা কিছুটা জিনিসটা এরকম দেখতে পাচ্ছি। So, মোটামুটি বলা যায় যে হ্যাঁ আমরা HTML এ কিছু একটা লিখতেছি, যার কারণে আমাদের ব্রাউজারে জিনিসপাতিগুলো আসতেছে। সো এই জিনিস মানে যারা লাইফে ফার্স্ট টাইম ডেভেলপমেন্ট করবে বা এই জিনিসপাতিগুলো দেখে রিয়েল টাইমে ইমপ্লিমেন্টেশন দেখতে পাচ্ছে ব্রাউজারে, একটা ওয়েবসাইটের মতো দেখা যাচ্ছে, তখন অনেক খুশি লাগবে। বাট আমাদের তো এতটুকু লার্নিং করে থেমে থাকলে হবে না। So, আমরা যেহেতু HTML মোটামুটি শিখছি, আপাতত ধরে নিলাম আমরা HTML মোটামুটি শিখছি, তো আমরা এখন CSS শেখাতে শুরু করব। CSS এর জন্য আমরা যারা ডেভেলপার আছি তারা CSS এর একটা ফাইল নাম লিখি, যেহেতু এটা CSS তার মানে .css তো থাকবেই। সো আমরা সেটাকে নাম দিই style.css, ঠিক আছে, style.css, ওকে, style.css লিখলাম। এখন এই যে এটা হচ্ছে আমার HTML, রাইট? এটা তো আমার HTML। সো HTML হচ্ছে এমন একটা জিনিস, হোয়াট ইজ HTML? মানে HTML এর কাজ হচ্ছে একটা বিল্ডিং, লেটস সে একটা বিল্ডিং, এই বিল্ডিংটাতে আমি প্রথমে রড দিছি, তারপর মাটি খনন করছি, তারপর রড দিছি, ঢালাই দিছি। প্লাস্টার করার আগে পর্যন্ত একটা বিল্ডিং যেভাবে দেখা যায় এটা হচ্ছে একটা HTML। জাস্ট আমি স্ট্রাকচার বানাবো, আমি কিন্তু এখানে কোনো ডিজাইনই করতে হবে না, একটা সাদা পেজে কিছু কালো কথা আসছে, এটা হচ্ছে একটা স্ট্রাকচার। আমি এখন কি করতে চাচ্ছি, এগুলো একটু ডিজাইন করতে চাচ্ছি। ডিজাইনটা কি রকম? আমি এই যে চারটা নাম আছে না, টম, জেরি, ক্যাট, ডগ, এগুলাকে আমি একটু অন্য কালার করতে চাচ্ছি, ঠিক আছে? তো আমি ওইটাই করব। তো আমি এখন CSS করছি, যেহেতু আমি CSS টা করছি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে যে এই যে এখানে ডকুমেন্ট লেখাটা দেখা যাচ্ছে কি? জি হ্যালো, কেউ কি কিছু বলতেছে? আচ্ছা, এই যে এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে এই যে ডকুমেন্ট 127.0.0 এগুলা দেখা যাচ্ছে। তো এখানে মিড দেখা যাচ্ছে, রাইট? তারপরে এখানে কি ফ্রন্ট এন্ড দেখা যাচ্ছে। তার মানে এই জায়গাতে একটা নাম লেখা আছে, এই নামটা কিন্তু আমরা এখনই চেঞ্জ করে ফেলতে পারি। কিভাবে? এই যে এখানে কিন্তু আমার ডকুমেন্ট লেখা আছে, লেটস সে এখানে যদি আমি টম দেই, তাহলে ব্রাউজারে ওই জায়গাতে চেঞ্জ হয়ে যাবে। টম দিয়ে যদি আমি সেভ দেই, আমি যদি এখন দেখি, এই যে দেখো টম হয়ে গেছে। সো এই যে এখানে যে মানে উপরে যে হেডিং এ বা টাইটেলে যে কথাবার্তাগুলো লিখে থাকে, সেই কোডটা আসলে কোথাও থাকে না, সেই কোডটা থাকে অ্যাকচুয়ালি এই বডি এবং হেড, তার উপরে যে টাইটেল জায়গাটা আছে সেখান থেকে এই জায়গাটা ব্রাউজারে এসে শো হয়, ঠিক আছে? আশা করি এই জিনিসটাও শর্টকাটে শেখা হয়ে গেল। সো লেটস সে এখানে আমরা হচ্ছে যে টমি দিয়ে রাখি, একটা আলাদা কিছু থাকবে, সমস্যা নেই। ওকে, যাই হোক, যেটা বলতেছিলাম, তো আমরা কোথায় ছিলাম? আমরা হচ্ছে যে আমরা চাইতেছিলাম এরকম কিছু একটা যে আমরা কালার করব। কি কালার করব? এই যে চারটা যে নাম আছে সেই চারটা নাম আমরা একটু কালার করে দেখব। সো আমরা এখানে আসি এন্ড আমাদের এইটাকে নেই, টমটাকে নেই এবং দুইটা মাঝামাঝি রাখি, লেফট রাইট রাখি, ঠিক আছে? সো যেহেতু এটা একটা CSS ফাইল, রাইট? এটা একটা CSS ফাইল, CSS এর কাজ কি? রং চং করা, ডিজাইন করা, স্টাইল করা, ঠিক আছে? এই CSS এ আমি যেটা করব, HTML এর উপরে, এটা তো আমার HTML কোড, HTML কোডের উপরে আমি কিছু স্টাইল করব। তার মানে আমাকে এখানে কি করতে হবে? এর সাথে লিংক করাতে হবে, যেহেতু CSS টা আলাদা একটা জায়গায়, তো CSS এর সাথে যেন HTML একটা সম্পর্ক থাকে, সেই সম্পর্কটা তৈরি করব। সো জাস্ট কিছুই না, VS কোড অনেক সুবিধা দেয়। যেমন আমি যদি জাস্ট link.css লিখি, আমাকে একটা জিনিস দিবে, আর আমার একটা লাইন চলে আসলো আর কি। এই জিনিসগুলো কি রেল কি, href কি, এগুলো আমরা শিখবো, সমস্যা নাই। সো জাস্ট এখানে যদি আমি style.css কথাটা লিখে দেই, তাহলে এটা এখানে আমার CSS ফাইলের সাথে HTML একটা সম্পর্ক তৈরি হলো, জাস্ট কিছুটাই। তো এখন নাথিং, আমি যেহেতু
এই ইউএল নিয়ে কাজ কাজ করতেছি। করতেছি। সো লেটস সে এই জায়গাতে আমি এই কথাটা আছে এখানে আমি একটা ক্লাস দেব। এই ক্লাস কি এই ক্লাস কি এগুলো আমরা পরে দেখবো। জাস্ট আমার পারপাস পারপাসটা হচ্ছে আমি টমকে অন্য একটা কালার করতে চাই, সেজন্য আমাকে যেটা করতে হবে সেটা আমি দেখাইতেছি। সো এটা সো হচ্ছে যে এটা হচ্ছে যে নেম 1। নেম 1। আচ্ছা সো এরকম আচ্ছা আমি সো এরকম আমি প্রত্যেকটা জায়গাতে ক্লাস নেম নেম 1 নেম 2 করে আছে? দিব, ঠিক আছে? তাহলে আমি কালারটা চেঞ্জ করতে পারবো। ক্লাস কি আইডি কি এগুলো আমরা যখন সিএসএস শিখবো তখন আমরা খুব সহজে সুন্দরভাবে বুঝতে পারবো। আপাতত জাস্ট দেখতেছি যে কিভাবে জিনিসগুলা ঘটে আর কি, ঠিক আছে? সো এখানে নাম 1, এখানে নাম 2, এখানে নাম 3, জিনিসগুলোকে আমি আলাদাভাবে আইডেন্টিফাই করার জন্য এরকম এরকম চারটা আলাদা আলাদা নাম যেমন দিয়েছি। যেমন বলা যাচ্ছে যে টম হচ্ছে একটা কি বিড়াল ক্লাসের অন্তর্গত। সো এখানে আমি ক্যাট ক্লাস দিতে পারতাম, রাইট? বাট আমি দেইনি, জাস্ট চারটা আলাদা আলাদা নাম দিয়েছি। এখন এই নামগুলোকে দিয়ে আমি তাদেরকে কালার করব। এই সো এই নাম 1 এই নাম 1টাকে আমি এখানে কপি করলাম, কপি করে আমি সিএসএস এসে ডট নাম 1টা দিয়ে এই যে এই যে প্যারেনথেসিস যদি দেই কার্লি ব্রেসেস দেওয়ার পরে লেটস আমি কালারটাকে ব্লু করতে চাই। এখন যদি আমি সেভ দেই তাহলে টমটা ব্লু কালার হয়ে গেছে। আই হোপ দেখা যাচ্ছে। আমি যদি ব্লু না করতে চাই, রেড করতে চাইতাম, তাহলে লেটস সে আমি কালার এখানে রেড দিতাম, সেভ দিতাম, তাহলে টমটা রেড কালার হয়ে গেল। সিমিলার ওয়েতে আমি যদি চাইতাম যে এই টম লেখাটা আমি একটু বড় করতে চাই, তাহলে জাস্ট আমি ফন্ট সাইজ 16 পিক্সেল দিয়ে যদি সেভ করি, এটা 16 পিক্সেলই আছে। আমি যদি এটা 24 পিক্সেল দেই তাহলে টমটা অনেক বড় দেখাবে। সো তাহলে কি বোঝা গেল যে HTML দিয়ে আমি জাস্ট স্ট্রাকচারটা বের করলাম, আর CSS দিয়ে আমি এখানে রং করতে পারি, আমি এখানে বড় করতে পারি, আমি এটা মিডলে আনতে পারি, এই পারে আনতে পারি, আমি জাস্ট স্টাইল করতে পারি। এভাবে করে আমরা হচ্ছে যে নেম 1 ডট হচ্ছে নেম 2 এরকম করে আমরা হচ্ছে যে প্রত্যেকটাই হচ্ছে আলাদা আলাদা কালার করতে পারি, ঠিক আছে? সো আমরা চারটা কালার করছি, আমি সেভ দিলাম, দেখা গেল যে এখানে চারটা আলাদা আলাদা কালার হয়ে গেছে। আমাদের কলটা আর বেশিক্ষণ নাই, হ্যাঁ আমাদের কলটা আর 5 মিনিট মোস্ট প্রবাবলি আছে আমি যদি ভুল না করে থাকি। সো 5 মিনিটের মধ্যেই আমি জাস্ট জিনিসটা দেখাই শেষ করতে পারবো কিনা জানি না। 5 মিনিট না 15 মিনিট আছে আর কি। সো যেটা বলতেছিলাম এখন পর্যন্ত যা যা বললাম, আমি জানি অনেকের অনেক প্রশ্ন থেকে গেছে, অনেকে হয়তো প্রথম আজকে দেখে জিনিসগুলো নিয়ে একটু কনফিউশনে বুঝতে ভাই কই থেকে কি হলো এত তাড়াতাড়ি কিছুই বুঝলাম না। বাট আমি এখন পর্যন্ত কিছুই করি নাই, জাস্ট একটা কিছু কথাবার্তা লিখছি যেগুলো খুব সহজেই বোঝা যাচ্ছে। ইউএল মানে হচ্ছে আনঅর্ডারড লিস্ট, আর এলআই মানে হচ্ছে লিস্ট আইটেম। এগুলা ফুল ফর্ম আস্তে ধীরে যখন আমরা HTML শিখে যাব। সো তাহলে কি আমি জাস্ট প্রত্যেকটা নামকে আলাদা আলাদা কালার করলাম, এন্ড ওই কালারগুলো আমরা ব্রাউজারে দেখতে পাইলাম। এখন আমাদেরকে জানতে হবে কি, এখন আমাদেরকে জানতে হবে এই যে আমি কোডটা করলাম, রাইট? এই যে আমি কোডটা করলাম একদম ফ্রেশ, এই যে আমি কোডটা করলাম, কোথায় কোডটা করলাম? আমি আমার VS কোডে কোডটা করছি। এখন আমার পারপাসটা হচ্ছে যে ভাই আমি কোড করছি, আমি একটা প্রজেক্ট বানাইছি, সেই প্রজেক্টটা সুন্দর। প্রজেক্টটা হচ্ছে যে আমি জাস্ট একটা প্রজেক্ট বানাইছি, এরকম আমার টেক্সট থাকবে, চারটা আলাদা আলাদা কালার থাকবে, চারটা নাম থাকবে। ভালো কথা, সুন্দর একটা প্রজেক্ট। এই প্রজেক্টের যে কোডগুলো, এখন আমি চাইতেছি যে এই প্রজেক্টের কোডটা আমি কোথায় রাখবো? গিটহাবে রাখবো। আমি কেন গিটহাবে রাখবো? কারণ গিটহাব আমাকে সেই ফ্যাসিলিটিটা দেয়, আমরা যারা ম্যাক্সিমাম প্রোগ্রামার আছি বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছি বা ভবিষ্যতে হব, তারা সবাই মোটামুটি গিটহাবেই তাদের কোডগুলোকে রাখে। এই গিটহাবে কোড রাখার টেকনিক্যাল টার্ম হচ্ছে গিটে পুশ দাও। তোমার কোডগুলো গিটে পুশ দিয়ে দাও, মানে গিটহাবে তুমি আপলোড করে দাও। আমরা আপলোড বলি না, আমরা বলি হচ্ছে গিটহাবে পুশ করে দাও, ঠিক আছে? এখন আমাদের কাজটা হচ্ছে যে আমরা গিটহাবে একটা ফোল্ডার খুলবো, ফোল্ডার খুলে আমরা আমাদের কোডটা গিটহাবে রেখে দেব। সো এটাই হচ্ছে আমাদের এখনকার টাস্ক, এবং এই টাস্কটা করে আজকে আমাদের ক্লাসের ইতি টানবো। আচ্ছা, তো প্রথমেই আমরা তাহলে কোথায় চলে যাব? এই কোডটা তো এখানে আছে, ভালো কথা থাক। আমরা হচ্ছে প্রথমে গিটহাবে চলে যাব। আমি গিটহাবে গেলাম, ঠিক আছে? গিটহাবে গেলাম। গিটহাবে যাওয়ার পর আমি বলছি যে আমরা কম্পিউটার এটা হচ্ছে একটা লোকাল মেশিন, রাইট? এটা কিন্তু ব্রাউজারে চলতেছে, এটা লোকালি চলতেছে। লোকাল এবং রিমোট বা ব্রাউজার এই কথাগুলো আমরা আস্তে ধীরে শিখে ফেলবো। সো এটা হচ্ছে একটা লোকাল মেশিন। এখানে যা দেখতে পাচ্ছি এটা লোকালি আমার আছে। আমার ব্রাউজারে যা কিছু হইতেছে সেগুলোকে বলা হচ্ছে রিমোটলি কাজ করতেছে, ঠিক আছে? এই রিমোটে আমি এখানে বললাম যে রিপোজিটরিজ, এটা রিপোজিটরিজে মানে রিমোট এটা তো একটা রিমোট জায়গা। অনেকে বলে রিমোট জব, মানে সে দেশে থেকে বাইরে জব করতেছে। তার মানে কি আমি কম্পিউটারে বসে আমি ব্রাউজারে ঢুকে কাজ করতেছি। রিমোটে আমার যেটা রিপোজিটরি, লোকালে সেটাই আমার ফাইল। এটা আমি আগেই বলছি, আবারও বললাম। এখন আমার কাজ হচ্ছে যেহেতু আমাকে এখানে একটা ফাইল খুলতে হবে, কারণ কি ওই ফাইলে আমি আমার কোডগুলো রাখবো। সো আমি এখন যেটা করব, এখানে আমি একটা রিপোজিটরিজ মানে ফাইল একটা করব। আমি এখানে একটা ফাইল খুললাম।
ফাইল এখনো খুলিনি, ফাইল এখন জাস্ট খুলিনি, জাস্ট রিপোজিটরিতে ক্লিক এখানে করলাম। একটা নিউ নামে একটা বাটন আছে, এই নিউ বাটনে আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে ক্লিক করার পরে আমি এখানে বলছে যে ভাই আপনি একটা ফাইলের নাম সো দেন। লেটস সো লেটস সে মাই মাই ডেমো ডেমো প্রজেক্ট প্রজেক্ট নামে একটা নাম দিলাম, মাই ডেমো ডেমো প্রজেক্ট প্রজেক্ট, PROJECT, ঠিক আছে, মাই ঠিক আছে, মাই ডেমো প্রজেক্ট। সো আমি এরকম একটা সো নাম আমি এরকম একটা নাম দিলাম, আমি বলতেছি মাই ডেমো প্রজেক্ট ইজ অ্যাভেলেবল, মানে এই নামটা অ্যাভেলেবল আর কি, ঠিক আছে। সো আর কিছু না, আর কিছু না, জাস্ট আমি মানে কোথাও ক্লিক করব না, জাস্ট আমি এখানে ক্রিয়েট করব। এবং এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আমাদের এই বুট ক্যাম্পের জন্য। কারণ কি? কারণ হচ্ছে আমরা যে এই যে সারাদিন যে 1 ঘন্টা শিখে যে কোডগুলো করবো, সেই কোডগুলো তো আমাদেরকে রাখতে হবে বা কাউকে তো দেখাইতে হবে কোনো প্রবলেম হলে। সো এই প্রসেসটা সবাই ভালোভাবে একটু দেখে রাখলে পরবর্তীতে আমাদের জন্য সুবিধা আর কি। আমি কি করলাম, ওই ক্রিয়েট করার পরে আমার কাছে এই পেজটা চলে আসছে। এখন আমি কি কোথায় যাব? এখন হচ্ছে যে আমি এটাকে একটু সাইড বাই সাইড করি। হ্যাঁ, সো এই যে এটা হচ্ছে আমার VS কোড। VS কোডটা আমার বড় অবস্থায় এরকম দেখায়। এখানে আমি 3 ডট দেখা যাচ্ছে না, এই 3 ডটে ক্লিক করব, এখানে টার্মিনাল নামে একটা জিনিস আছে। আচ্ছা, টার্মিনাল তারপরে হচ্ছে যে এই যে git bash, এখানে আমি দেখলাম git bash, তারপরে এটার নাম কি এখানে লেখা আছে cmd কমান্ড। এখানে যদি আমরা cmd লিখি, cmd, তাহলে দেখা যাচ্ছে যে কমান্ড প্রম্পট এরকম কিছু একটা আসছে। তাহলে জিনিসটা কি? যাহা টার্মিনাল তাহাই cmd, আবার তাহাই হচ্ছে git bash। কিছুটা আপাতত দৃষ্টিতে এটা জেনে রাখো। সামনে আমরা এগুলার কোনটার কাজ কি সেটা আমরা ফিউচারে জানবো। বাট আপাতত আমাদের কি, আমরা এখন VS কোডে আছি। VS কোডে এখানে 3 ডট আছে, 3 ডটে এখানে টার্মিনাল আছে, আমরা নিউ টার্মিনালে ওপেন করব। ঠিক আছে, ভালো কথা। তো নিউ টার্মিনাল ওপেন করার পরে এখানে আমাদের কমান্ড দিতে বলছে যে ভাই আপনি যদি আপনার এই কোডগুলোকে এই রিপোজিটরিতে রাখতে চান, তাহলে এই কমান্ডগুলো আপনি আপনার এই টার্মিনালে রান করেন। তো প্রথমেই কোনো কথা ছাড়া আমি এই প্রথম যে কমান্ডটা আছে সেটা কপি করে এখানে আমি পেস্ট করব, তারপর আমি একটা ইন্টার দিব। ঠিক আছে, ভালো কথা। তারপরে কি এগুলোর প্রত্যেকটা মিনিং আছে। আমরা যখন GitHub শিখবো বা আমরা যখন গিট শিখবো, তখন আমরা প্রত্যেকটা জিনিসের নাম জানবো। ইকো মানে হচ্ছে নতুন কিছু একটা তৈরি করা। দেখেন আমি এখানে ইকো দিছি, এখানে readme.md ফাইলটা তৈরি হয়ে গেছে। প্রত্যেকটার মিনিং আছে, এমন না যে মিনিংলেস কাজ করতেছে। বাট রাইট নাও আমরা তো এত কিছু শিখি নাই, আমরা জাস্ট প্রসিডিউরটা দেখতেছি। তারপর আমরা git init মানে আমি ছোট করে যদি বলতে চাই git initialize করা। git তো জানি না, ইনিশিয়ালাইজ তো পরে আমরা git শিখবো, সমস্যা নাই। ওকে, সো এখানে হচ্ছে যে আমি এটা পেস্ট করে git init করলাম। ঠিক আছে, তাহলে গিটটা ইনিশিয়ালাইজ হলো। তারপরে কি আমার হচ্ছে git add, এটা এই কমান্ডটা দিলাম, এখানে এটা পেস্ট করলাম। ঠিক আছে, তারপর আমার এই কমান্ডটা দিলাম, এটা পেস্ট করলাম। ঠিক আছে, তারপরে এইটা দিলাম, একটা করে কপি করব, তাহলে কোনো ভুল হবে না। পেস্ট করলাম, ইন্টার চাপলাম আর কি। পেস্ট মানে হচ্ছে ইন্টার চাপ। তারপরে এই লিংকের আন্ডারে আমি হচ্ছে যে এটা পেস্ট করলাম, তারপর ইন্টার চাপলাম। তারপরে সর্বশেষ হচ্ছে যে বললাম যে গিটে পুশ দাও। এই জিনিসটা আমি যদি এখানে রান করি, পেস্ট করার পরে ইন্টার চাপ দিই, তাহলে আমার এই পুরো কোডটা আমার গিটহাবে চলে যাবে। পুরো কোডটা আমার গিটহাবে চলে যাবে। আচ্ছা, সো আমি যদি এখানে একটা রিফ্রেশ দিই, এই যে রিফ্রেশ দিতেছি, রিফ্রেশ দিলে কি দেখা যাবে দেখি। রিফ্রেশ দিলে দেখা যাবে যে আমার হচ্ছে প্রথম যে রিডমি ফাইল সেটা আসছে। আচ্ছা, সো এখন রিডমি ফাইল আসছে, ভালো কথা। এখানে আমার আরো 3টা কমান্ড দিতে হবে। সেই 3টা কমান্ড কি? সেটা হচ্ছে git add space dot, তারপরে হচ্ছে যে আমি git commit -m, তারপরে my first project, জাস্ট এখানে যেটার একটা স্ট্রিং, আমি যে কোনো কিছু দিতে পারি। এটা দিলাম, লাস্টে সর্বশেষ আমি হচ্ছে git push দিয়ে ফাইনালি আমার কোডটাকে এইটাকে পাঠিয়ে দিলাম। 100% ডান এখানে দেখাচ্ছে। আমি জাস্ট এখন যদি রিফ্রেশ দেই, তাহলে আমার এই 3টা ফাইল এখানে চলে আসবে। এই যে চলে আসছে, রাইট। এখানে আমরা যা HTML এর মধ্যে যা যা কোড লিখছি সেগুলো এখানে দেখাচ্ছে, CSS এর মধ্যে যা যা কোড লিখছি সেগুলো এখানে দেখাচ্ছে। ঠিক আছে, আর রিডমি ফাইলের মধ্যে যা যা লেখা ছিল সেটা দেখাচ্ছে। তাহলে আমি জিনিসটা কি করলাম? আমি প্রথমে আমার কম্পিউটারে লোকালে এখানে হচ্ছে মাই ডেভ জার্নি নামে একটা ফোল্ডার করলাম। সেখানে আমি তারপর এখান থেকে রাইট ক্লিক করে টার্মিনালের মাধ্যমে কোড স্পেস ডট দিয়ে আমি VS কোডে আমার ফোল্ডারটা ওপেন করলাম। তারপর এখানে আমি একটা HTML ফাইল ওপেন করে আমি একটা বিস্ময়সূচক চিহ্ন ক্লিক করলাম। তারপর আমি কয়েকটা লাইন লিখলাম। তারপর আমি একটা CSS এই ফোল্ডার করলাম। তারপরে CSS টাকে আমি এখানে লিংক করলাম। লিংক করার পরে CSS যে আমি কিছু
স্টাইল করলাম, তারপরে কি করলাম আমি হচ্ছে যে এখানে গেলাম, এখানে যাওয়ার পরে আমি একটা রিপোজিটরি ক্রিয়েট করলাম, রাইট? এখান থেকে রিপোজিটরি ক্রিয়েট করলাম, রিপোজিটরি ক্রিয়েট করে আমার কিছু কমান্ড ছিল, সেই কমান্ডগুলো কোথায়? আমার এই যে 3 ডট টার্মিনাল, নিউ টার্মিনালের মাধ্যমে আমি এখানে সেই কমান্ডগুলো পেস্ট করার মাধ্যমে, এবং আমি কিছু কমান্ড সেখানে লিখছি। আশা করি আমার যে ভিডিওটা ক্লাস রেকর্ডিংটা দেখলে খুব ইজিলি ফার্স্ট টাইম একবার দুইবার দেখে মোটামুটি পরেরবার থেকে নিজেই এরকম করে কোড পুশ করা যাবে, ঠিক আছে? সো তাহলে ওভারঅল আমরা কি শিখলাম? আচ্ছা, এখানে কয় মিনিট আছে আমি একটু দেখে ফেলি। আর হয়তো হ্যাঁ 7 মিনিট আছে। তো এই যে মানে গিট বা এই যে কোডটা যে রাখলাম, এখন এখানে একটা মজার জিনিস দেখায়, সেটা হচ্ছে যে আমি যে কোডটা রাখছি এটা আমার ব্রাউজারে চলে গেছে এবং এই জিনিসটা যদি আমি আসলে দেখতে চাই, লেটস সে এই যে এখানে গেলাম, এখানে যাওয়ার পর আমার হচ্ছে রিপোজিটরিতে গেলাম, যাওয়ার পরে এই যে মাই ডেমো প্রজেক্ট, এই ডেমো প্রজেক্টের উপরে যে লিংকটা আছে না, এই লিংকটা যদি আমি এখন কাউকে দেই, লেটস সে এই লিংকটা আমি একটা ইনকগনিটো উইন্ডো মানে একদম এই উইন্ডোতে এসে আমি যদি পেস্ট করি, নতুন কাউকে দিচ্ছি, সে যদি পেস্ট করে, সে যদি এটা ক্লিক করে, তাহলে সে আমার কোডগুলো দেখতে পাবে। এভাবে করে আমরা কোডগুলো আরেকজনকে শেয়ার করতে পারি, আমার অফিসের বসকে আমি কোড দেখাইতে পারি, বা সে এখানে সে কোডগুলো নিয়ে কাজ করতে পারে, হোয়াটএভার অনেক ধরনের কাজ আছে বা থাকবে, ঠিক আছে? আচ্ছা গেল। তো আমি যেটা করতে চাচ্ছি যে এই যে কোডটা যে করলাম, এখানে দেখা যাচ্ছে যে রিডমি ফাইলটা ফার্স্ট কমিট আছে, আর পরেগুলো মাই ফার্স্ট প্রজেক্ট, এখানে কিছু কমান্ড আছে, এবং 3 মিনিট আগে 2 মিনিট আগে। তো আমি একটা কাজ করব এখন, আমি আমার যে HTML আছে না, এখানে হইতেছে যে আমি একটা বাটন অ্যাড করব। তো বাটন অ্যাড করার নিয়ম হচ্ছে বাটন লিখে জাস্ট হচ্ছে আমি যদি লিখি ক্লিক মি, ঠিক আছে, দেন আমি যদি এন্টার দেই, তাহলে এটা যে আমার ব্রাউজার আছে, ব্রাউজারটা কই, ব্রাউজারে এখানে একটা বাটন অ্যাড হয়ে গেছে। লেটস সে আমি যদি টমে যাই, এই যে ক্লিক মি নামে একটা বাটন চলে আসছে, ঠিক আছে? জাস্ট কিছু না HTML এ আমি লিখছি যে ভাই আমি একটা বাটন চাই, এবং বাটনের নামটা হবে ক্লিক মি। এই যে এখানে আমি একটা বাটন চাই এবং বাটনের নাম হবে ক্লিক মি, দ্যাটস আমার এখানে বাটন চলে আসছে। এই যে আমি একটা জিনিস চেঞ্জ করলাম, এখানে একটা সবুজ কালার দেখা যাচ্ছে না, এখানে একটা সবুজ কালার একটা জিনিস হয়ে আছে। সো এইটার মানে হইতিছে যে এখানে যেহেতু আমার গিটকে আমি বলে রাখছি যে তুমি আমার প্রজেক্টের উপরে নজর রাখো, আমি যদি নতুন কিছু চেঞ্জ করি তাহলে তুমি সেটা মনে রাখো। সে কিন্তু এটা মনে রাখছে যে এই জায়গাতে আপনি দুইটা জিনিস অ্যাড করছেন। এই দুইটা জিনিস এখন আমি কি করব, আমার গিটহাবে আপলোড করে দেব যে হ্যাঁ আমি চেঞ্জ করছি, রাইট? সো আমি এখন চেঞ্জ করার জন্য আবার কি করব, আমি এখানে যাব, 3 ডটে যাব, টার্মিনালে যাব, নিউ টার্মিনালে যাব, ঠিক আছে? এটা তো আমরা করলাম। নিউ টার্মিনালে যাওয়ার পরে আমরা প্রথমে লিখব হচ্ছে git add স্পেস ডট, তারপরে আমরা লিখব git commit -m, তারপরে স্ট্রিং এর মধ্যে দিব হচ্ছে বাটন অ্যাডেড, তারপরে স্ট্রিং, তারপর আমরা কি দিব git push। আচ্ছা সো তাহলে আমার এই যে বাটনটা যে আমি অ্যাড করছি আমার প্রজেক্টে, সেটা আমার গিটহাবে কিন্তু আগে ছিল না। আমি যদি দেখি এখানে আমার যে এই জায়গাতে এটা কিন্তু কয় মিনিট আগে আমি ক্লিক করছি, 3 মিনিট। আমি যদি এখন এর মধ্যে যাই, তাহলে এখানে দেখাবে যে আমি বাটন নামে একটা নতুন জিনিস এখানে অ্যাড হয়ে গেছে, এবং এই জিনিসটা এই যে লেখা আছে যে বাটন অ্যাড, কারণ কি আমি HTML ফাইলটাতে বাটন অ্যাড করছি, দ্যাটস হোয়াই এখানে দেখাচ্ছে আপনি একটু আগে এটা এডিট করছেন এবং একটা বাটন অ্যাড করছেন, এবং HTML এ CSS এ কিন্তু কোনো চেঞ্জ আসেনি, আমি CSS তো হাতই দিই না। সো গিট এবং গিটহাবের এই জায়গাটাতে সুবিধাটা ডেভেলপাররা পেয়ে থাকে, ঠিক আছে? সো আই হোপ আমি আজকে শর্ট সামারিতে অনেক কিছু দেখায় দিছি। তো এখানে কি বলছেন একটু দেখি। হ্যাঁ এখন দেখা যাচ্ছে ভাইয়া ইমেইলের ভিডিওগুলো সব উইন্ডোজ ম্যাক করতে প্রবলেম হচ্ছে। আচ্ছা কারো যদি মানে যেগুলা ভিডিও দিছি এগুলা নিয়ে যদি কোনো প্রবলেম হয় যে ভাই আমি করতে পারতেছি না, তাহলে আমাকে কাইন্ডলি একটু নক দিলে ভালো হয়, সেক্ষেত্রে আমি ওটা দেখব। আচ্ছা সো তাহলে মোটামুটি জিনিসটা কি দাঁড়ালো? মোটামুটি জিনিসটা দাঁড়ালো যে একটা প্রজেক্ট কিভাবে শুরু করতে হয় সেই জিনিসটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি। সো এটা টাইম থাকবে আগামী 20 তারিখ পর্যন্ত। 20 তারিখের মধ্যে আমি যা দেখাইলাম সবাই এগুলাই প্র্যাকটিস করতে থাকুক। আপাতত 20 তারিখের পর থেকে আমরা HTML শুরু করব, একদম জিরো থেকে। HTML হোয়াট ইজ HTML, HTML আরো কি আছে, আমরা কিভাবে ফর্ম বানাতে পারি, একটা ওয়েবসাইট বানাতে পারি, হ্যান অনেক কিছু আছে, আমরা সেটা HTML দিয়ে শুরু করব। সো আজকে আশা করি একটা মানে খুব অল্প টাইমে আধা ঘন্টার মধ্যেই কিন্তু আমরা বেশ ভালো একটা জিনিস শিখে ফেললাম। এবং খুবই ভেরি অনেস্ট, এই যে জিনিসটা আমি দেখাইলাম এই জিনিসটা আমার পার্সোনালি শিখতে 1 মাসের বেশি সময় লাগে। সেই জিনিসটা আমি আধা ঘন্টায় সবার কাছে ডেলিভার করতে পারলাম। মানে কেন 1 মাস লাগছে? কারণ আমি একা একা শিখছি, পাথ হারায় ফেলছি, আবার মোটিভেশন হারায় ফেলছি, গিটহাব কি, VS কোড কেমনে কি, এগুলা নিয়ে আসলে টাইমটা অনেক বেশি ওয়েস্ট হয়েছে। তো সবাই মিলে একসাথে শিখলে টাইমটা ওয়েস্ট হবে না। একা শিখতে গেলেই আসলে সময়টা লাগবে। সো এই তো মোটামুটি এখানে আমাদের বলতেছে যে আমি এখানে HTML CSS
অ্যাক্সেস রাখছি জাস্ট সেটাই আমাকে দেখাচ্ছে। এবং আমি যে আমার কোডটা যে করছি রাইট, কোডটা যে করছি সেই কোডটা যে কোড কোডটা যে একটু কোডটা যে একটু আগে করছি সেটা আমাকে এখানে দেখাবে। লেটস আমি এখানে গেলাম, যাওয়ার পরে আমি যদি দেখি যে নিচে একটু আগে আজকে 18 তারিখে 18 তারিখে যে আমি কোড করছি সেটাও এখানে দেখাবে। আমি কোন কোন দিন কোড করছি সেগুলো এখানে গ্রিন হয়ে যাবে। আমি যেদিন সবথেকে বেশি কোড করব, যেমন আমি 13 এই দিনে হচ্ছে আমি 13 বার হচ্ছে আমার কোডগুলোকে গিটহাবে রাখছিলাম, দ্যাটস দেখাচ্ছে 13 বার রাখছি। তো এরকম আসলে দেখাবে আর কি, হ্যাঁ সবারই দেখাবে আমাদের যখন গিটহাবে একটা প্রোফাইল তৈরি হবে তখন। আর কেউ যদি পার্সোনালি জানতে চায় যে এটা কেমনে হয়েছে, তাকে আমি আলাদা একটা রিসোর্স দিয়ে দিব, সে নিজের মতো করে এটা দেখে দেখে বানায় ফেলতে পারবে, সমস্যা নেই। তাহলে তো তাহলে আজকে সেশনটা এরকম ছিল। নেক্সট সেশন কবে? ও আচ্ছা, আরেকটা জিনিস সেটা হইতেছে যে টাইম আছে কি লেস দেন 1 মিনিট। আচ্ছা ঠিক আছে। সো এটাই সবাই হচ্ছে মেইলে একটু ভালো করে চোখ রাখো। আর হচ্ছে যে টেলিগ্রামে আমি আপডেট দিতে থাকবো। আর হচ্ছে যে এই নতুন হচ্ছে ক্লাসরুম খোলা হচ্ছে, সেই ক্লাসরুমে জয়েন হয়ে যাও। এটা হচ্ছে ক্লাসরুম। সো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম সবাইকে। পরবর্তীতে আমি আপডেট জানাচ্ছি কি করতে হবে। আল্লাহ হাফেজ সবাইকে। আল্লাহ হাফেজ সবাইকে।